সপ্তম পৃষ্ঠায় আছে করদাতার জীবনযাত্রার মান সম্পর্কিত তথ্যের বিবরণী। আরেকটি রিটার্ন হলো আইটি ঘ 2020। যাদের বার্ষিক মোট আয় 4 লক্ষ টাকার অধিক নয় এবং মোট সম্পদ 40 লক্ষ টাকার অধিক নয়, তারাই চাইলে এই রিটার্নটি ফিল আপ করবেন। আমি আবারও বলছি, যাদের বার্ষিক মোট আয় 4 লক্ষ টাকার অধিক নয় এবং মোট সম্পদ 40 লক্ষ টাকার অধিক নয়, তারাই চাইলে এই রিটার্নটি ফিল আপ করতে পারবেন। সংশ্লিষ্ট আয়কর অফিস থেকে রিটার্ন ফর্মটি সংগ্রহ করা যাবে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট এবং কর অঞ্চল 3 চট্টগ্রামের ওয়েবসাইট থেকেও রিটার্ন ফর্মটি ডাউনলোড করে নেওয়া যাবে। আমরা একটি রিটার্ন ফর্ম নিলাম। একদম শুরুতে সার্বজনীন স্বনির্ধারণী ছকে টিক চিহ্ন দেই। এখন আমরা বেতনভুক্ত নতুন সরকারি কর্মচারী রিটার্ন ফর্ম ফিল আপ করব। ধরে নিলাম তার নাম সাজ্জাদ হোসেন। এখন করদাতার নাম ফর্মটিতে লিখি, জাতীয় পরিচয়পত্রের নম্বর, টিআইএন নম্বর, টিআইএন এ প্রদত্ত সার্কেল নম্বর এবং কর অঞ্চল লিখি। কর বছর 2020-2021 উল্লেখ করি। আবাসিক মর্যাদা নিবাসীতে টিক চিহ্ন দেই, মর্যাদা ব্যক্তিতে টিক চিহ্ন দেই। নিয়োগকারীর নাম উল্লেখ করি, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং তার টেলিফোন নম্বর লিখি। আমরা এই পর্যায়ে তার বেতন বিবরণীটি নেই। বেতন বিবরণী থেকে দেখা যায় 1 জুলাই 2019 থেকে 30 জুন 2020 পর্যন্ত তার বার্ষিক মোট প্রাপ্ত টাকা, মূল বেতন 2,64,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা 1,32,000 টাকা, চিকিৎসা ভাতা 18,000 টাকা, শিক্ষা ভাতা 6,000 টাকা, উৎসব ভাতা 44,000 টাকা, নববর্ষ ভাতা 4,400 টাকা। মোট বেতন প্রাপ্ত হয়েছেন 4,68,400 টাকা। তার বেতন থেকে ভবিষ্যৎ তহবিল বাবদ কর্তন হয়েছে 38,400 টাকা, যৌথ বীমা তহবিলে কর্তন হয়েছে 1,200 টাকা, কল্যাণ তহবিলে কর্তন হয়েছে 1,800 টাকা, উৎসে করে কর্তন হয়েছে 3,000 টাকা। তার মোট কর্তন 44,400 টাকা। এখন আমরা বেতন বিবরণীর উক্ত তথ্যাদি দিয়ে রিটার্ন ফর্মে 3য় পৃষ্ঠায় তফসিল একটি পূরণ করব। তফসিল একের 3টি কলামের ভিতরে প্রথম কলামে আমরা তার প্রাপ্ত মোট টাকা লিখব। মূল বেতন 2,64,000 টাকা। বিশেষ বেতন আমরা কেটে দেই, তার সামনে আমরা নববর্ষ ভাতা লিখি 4,400 টাকা। মহার্ঘ ভাতা আমরা কেটে দেই, শিক্ষা ভাতা লিখি 6,000 টাকা। বাড়ি ভাড়া ভাতা বাবদ লিখি 1,32,000 টাকা। চিকিৎসা ভাতা 18,000 টাকা। বোনাস 44,000 টাকা। বেতন হতে বার্ষিক মোট প্রাপ্তি 4,68,400 টাকা। যেহেতু করদাতা একজন সরকারি কর্মচারী, করদাতার মূল বেতন এবং উৎসব ভাতা বাদে বাকি সব ভাতাই করমুক্ত আয় হিসেবে বিবেচিত হবে। সুতরাং এই উক্ত ছকের 2য় কলামে করদাতার নববর্ষ ভাতা 4,400 টাকা, শিক্ষা ভাতা 6,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা 1,32,000 টাকা, চিকিৎসা ভাতা 18,000 টাকা লেখি এবং কলাম অনুযায়ী উক্ত খাতগুলো যোগ করে নিচে বসাই। উক্ত যোগফল করদাতার মোট করমুক্ত আয়। ছকের 3য় কলামে করদাতার মোট মূল বেতন লিখি 2,64,000 টাকা এবং উৎসব ভাতা 44,000 টাকা। কলাম অনুযায়ী যোগ করে
নিচে বসাই 3,08,000 টাকা। এটি মোহাম্মদ সাজ্জাদ হোসেনের নিট করযোগ্য আয়। এই পর্যায়ে দ্বিতীয় পৃষ্ঠায় করদাতার আয় বিবরণীতে 30 জুন 2020 তারিখে সমাপ্ত আয় বছরের আয় বিবরণী উল্লেখ করব। উক্ত ছকের 1 নম্বর কলমে আছে বেতনাদি। করদাতার করযোগ্য আয় 3,08,000 টাকা লেখি। যেহেতু করদাতার অন্য কোনো খাতে কোনো আয় নেই, সুতরাং মোট আয় 3,08,000 টাকা 10 নম্বর কলামে লেখি এবং মোট আয় 12 নম্বর কৌমিকে উল্লেখ করি 3,08,000 টাকা। এখন আমরা করদাতা জনাব সাজ্জাদ হোসেনের করদায় পরিগণনা করব। জনাব সাজ্জাদ হোসেনের প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত করদায়ের পরিমাণ 0 এবং অবশিষ্ট 8,000 টাকার উপর 5% মোট করদায় হবে 400 টাকা। যেহেতু জনাব সাজ্জাদ হোসেন সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত একটি ব্রাঞ্চে কাজ করেন, সেহেতু তার মোট আয়ের উপর আরোপযোগ্য কর হবে 5,000 টাকা। এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় করদাতার আয় বিবরণীতে 13 নম্বর কলামে মোট আয়ের উপর আরোপযোগ্য আয়কর 5,000 টাকা লিখি। এই পর্যায়ে আমরা পৃষ্ঠা নম্বর 4-এ বিনিয়োগজনিত কর রেয়াত হিসাব করব। তফসিল 3-এর বিভিন্ন খাতে করদাতার বার্ষিক মোট বিনিয়োগগুলো উল্লেখ করব। করদাতার জীবন বীমার প্রদত্ত কিস্তি 24,000 টাকা 1 নম্বর কলামে লিখি। ভবিষ্যৎ তহবিল আইন 1925 অনুযায়ী করদাতার ভবিষ্যৎ তহবিলে প্রদত্ত চাঁদা 38,400 টাকা। কল্যাণ তহবিলে প্রদত্ত চাঁদা এবং গোষ্ঠী বীমা স্কিমের অধীন প্রদত্ত কিস্তি মোট 3,000 টাকা লিখি। করদাতা 2020-21 করবর্ষে ডিপিএসে মোট জমা করেছেন 1 লক্ষ টাকা, কিন্তু 2020-21 নির্দেশনা অনুযায়ী করদাতার ডিপিএসের মোট অনুমোদনযোগ্য অঙ্ক হবে 60,000 টাকা লেখি। সবগুলো বিনিয়োগ যোগ করি, মোট 1,25,400 টাকা। 2020-21 নির্দেশনা অনুযায়ী রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অঙ্ক এই পর্যায়ে পরিগণনা করব। মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ 1,25,400 টাকা। মোট আয় 3,08,000 টাকার 25% 77,000 টাকা, 1,50,00,000 টাকা। অনুমোদনযোগ্য অঙ্ক এই তিনটির মধ্যে যেটি কম, 77,000 টাকা। যেহেতু তার আয় 15 লক্ষ টাকার কম, সেহেতু কর রেয়াতের পরিমাণ হবে অনুমোদনযোগ্য অঙ্ক 77,000 টাকায় 15%, অর্থাৎ 11,550 টাকা। মোট আয়ের উপর আরোপযোগ্য কর ন্যূনতম 5,000 টাকা। কর রেয়াত 11,550 টাকা। রেয়াত বাদে পরিগণিত প্রদেয় কর ঋণাত্মক হলেও করদাতার করমুক্ত সীমার অতিরিক্ত আয় থাকায় ন্যূনতম 5,000 টাকা আয়কর প্রদান করতে হবে। এই পর্যায়ে আমরা পৃষ্ঠা নম্বর 2-এর 13 নম্বর কলামে করদাতার মোট আয়ের উপর আরোপযোগ্য আয়কর 5,000 টাকা লিখি। কর রেয়াত 11,550 টাকা উল্লেখ করি এবং প্রদেয় কর 5,000 টাকা লিখি। যেহেতু আমরা বেতন বিবরণী থেকে দেখেছি যে করদাতা বেতন থেকে উৎস করে কর্তন করেছেন 3,000 টাকা, 16 নম্বর কলামের ক অনুচ্ছেদে 3,000 টাকা লিখি এবং গ অনুচ্ছেদে 2,000 টাকা লিখি। এই উক্ত 2,000 টাকায় করদাতাকে চালান, পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে প্রদান করতে হবে এবং রিটার্নের সাথে সংযুক্ত করতে হবে। এই পর্যায়ে আমরা করদাতার দায় ও সম্পদ বিবরণী পূরণ করব। পঞ্চম পৃষ্ঠার প্রথমেই
30 জুন 2020 তারিখ লিখি, করদাতার নাম ও টিআইএন নাম্বার পূরণ করি। করদাতার যেহেতু ব্যবসায় কোনো বিনিয়োগ নেই, সুতরাং প্রথম কলাম খালি রাখি। দ্বিতীয় কলামে করদাতার অকৃষি সম্পত্তি তথা করদাতার যদি কোনো দালান অথবা জমি থেকে থাকে তাহলে তার মূল্য আমরা এখানে প্রদর্শন করব। এখানে করদাতা জনাব সাজ্জাদ হোসেনের একটি নমুনা সম্পদের একটি নমুনা দেয়া হলো। নমুনায় দেখা যাচ্ছে করদাতায় 2টি অকৃষি সম্পত্তি আছে। 1, চট্টগ্রাম শহরের চান্দগাঁও মৌজার খতিয়ান নম্বর 210, দাগ নম্বর 123-এর অন্তর্ভুক্ত 4 কাঠা জমি, দলিল নম্বর 4032, তারিখ 21/5/2014, অর্জন মূল্য 35 লক্ষ টাকা। 2, পৈতৃক সূত্রে একতলা দালান, বাকুলিয়া চট্টগ্রামে অবস্থিত, হোল্ডিং নং 23, অর্জন মূল্য 0। সুতরাং করদাতার অকৃষি সম্পত্তির মোট অর্জন মূল্য আমরা 2 নম্বর কলামে লিখি 35 লক্ষ টাকা। তৃতীয় কলামে করদাতার কৃষি সম্পত্তির বিবরণ উল্লেখ করি। কৃষি সম্পত্তির নমুনা বিবরণীতে দেখা যায় করদাতার একটি কৃষি সম্পত্তি আছে। পৈতৃক বাড়ি চট্টগ্রাম শহরের আনোয়ারা গ্রামে প্রথম শ্রেণীর ধানি জমি 1 একর, ক্রয় সূত্রে অর্জিত, দলিল নং 340, তারিখ 20/6/2020, অর্জন মূল্য 5 লক্ষ টাকা। 3 নম্বর কলামে এখন আমরা 5 লক্ষ টাকা লিখি। 4 নম্বর কলামে আমরা করদাতার মোট বিনিয়োগ উল্লেখ করব। জীবন বীমা খাতে করদাতার বিনিয়োগ 24,000 টাকা লিখি। এখানে শেয়ার ডিবেঞ্চার কেটে দিয়ে জীবন বীমা লিখে 24,000 টাকা লিখি। 2 নম্বর কলামে সঞ্চয়পত্র ইউনিট সার্টিফিকেট বন্ড কেটে দিয়ে ডিপিএস 1 লক্ষ টাকা লিখি। 5 নম্বর কলামে জিপিএফ 38,400 টাকা উল্লেখ করি। করদাতার মোট বিনিয়োগ 1,62,400 টাকা। পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণীর হাতে নগদ ও ব্যাংকে গচ্ছিত হিসাব করতে যে আমরা অনেক সময় দ্বিধায় পড়ে যাই, কিন্তু করদাতার বার্ষিক মোট আয় থেকে করদাতার বিনিয়োগ এবং খরচ বাদ দিলে যা থাকে তাই করদাতার ব্যাংকে বা নগদে গচ্ছিত আছে বলে ধরে নেওয়া হয়। এখানে সাজ্জাদ হোসেনের মোট বার্ষিক আয় 4,68,400 টাকা। এখান থেকে আমরা বাদ দিই জিপিএফ 38,400 টাকা, জীবন বীমার কিস্তি বাদ দেই 24,000 টাকা, ডিপিএস জমা বাদ যাবে 1 লক্ষ টাকা, পারিবারিক খরচ বাদ যাবে 2 লক্ষ টাকা, করদাতা উৎসে কর কর্তন করেছেন 3,000 টাকা বাদ যাবে, যৌথ বীমা ও কল্যাণ তহবিলে করদাতা কর্তন করেছেন 3,000 টাকা বাদ যাবে। 4,68,400 টাকা থেকে মোট খরচ এবং বিনিয়োগ বাদে করদাতার মোট জমা থাকে 1 লক্ষ টাকা। পাশাপাশি আমরা ধরে নেই যে করদাতার অতীত সঞ্চয় 2 লক্ষ টাকা আছে। তাহলে করদাতার নগদ এবং সঞ্চয় মিলে মোট 3 লক্ষ টাকা, যা আমরা নগদে লিখি। এখন করদাতার অকৃষি সম্পত্তির মোট মূল্য, কৃষি সম্পত্তির মোট মূল্য, বিনিয়োগ এবং ব্যবসা বহির্ভূত অর্থ সম্পদ যোগ করে যে অঙ্কটি পাওয়া যাবে তাই করদাতার মোট পরিসম্পদ। অর্থাৎ 30 জুন 2020 তারিখে
করদাতার মোট সম্পদ হবে 44,62,400 টাকা। ধরে নিলাম করদাতার কোনো দায় নেই, সুতরাং 11 নম্বর কলাম শূন্য থাকবে। 12 নম্বর কলামে করদাতার মোট সম্পদ থেকে দায় বাদ দিলে যা থাকবে সেই নিজ সম্পদ উল্লেখ করতে হবে। যেহেতু করদাতা সাজ্জাদ হোসেনের কোনো দায় নেই, সুতরাং তার মোট সম্পদ 44,62,400 টাকা আমরা 12 নম্বর কলামে লিখি। যেহেতু করদাতার এটি প্রথম রিটার্ন, সুতরাং করদাতার বিগত আয় বছরে কোনো নিজ সম্পদ দেখানো হয়নি। 13 নম্বর কলাম তাই খালি থাকবে। 14 নম্বর কলামে আমরা করদাতার মোট পরিসম্পদ 44,62,400 টাকা লিখি। এই পর্যায়ে আমরা রিটার্ন ফর্মের 7ম পৃষ্ঠায় করদাতার জীবনযাত্রার মান সম্পর্কিত তথ্যের বিবরণী লিখব। এখন আমরা করদাতার খাতভিত্তিক মোট ব্যয় হিসাব করে পেলাম 2,06,000 টাকা, যা আমরা 6ষ্ঠ পৃষ্ঠার 15 নম্বর কলামে লিখি। পরিবৃদ্ধিকৃত সম্পদের সাথে করদাতার পারিবারিক ব্যয় যোগ করলে করদাতার সম্পদের মোট পরিবৃদ্ধি পাওয়া যাবে, যা কিনা 44,62,400 টাকার সাথে 2,06,000 টাকা যোগ করলে 46,68,400 টাকা পাওয়া যায়, যা 16 নম্বর কলামে লিখি। এবার করদাতার অর্জিত তহবিল সমূহের উৎস সহ আমরা 17 নম্বর কলামে উল্লেখ করব। করদাতার নিট করযোগ্য আয়, করদাতার করমুক্ত আয়, করদাতার অতীত সঞ্চয় এবং কৃষি ও অকৃষি সম্পত্তির মূল্য মোট 42 লাখ টাকা। সুতরাং মোট অর্জিত তহবিল 46,68,400 টাকা। যদি 16 নম্বর কলামের উল্লিখিত অঙ্ক এবং 17 নম্বর কলামের মোট অর্জিত তহবিলের পরিমাণ সমান হয়, তাহলে ধরে নিতে পারি যে আমরা রিটার্ন ফর্মটি নির্ভুলভাবে সম্পন্ন করতে পেরেছি। 7ম পৃষ্ঠায় প্রাপ্তি স্বীকারপত্র অংশে করদাতা তার নাম, কর বছর, টিআইএন নম্বর, সার্কেল এবং কর অঞ্চল লিখবেন। 8ম পৃষ্ঠায় তার রিটার্নে প্রদর্শিত মোট আয়, পরিশোধিত কর, করদাতার নিজ সম্পদ উল্লেখ করবেন এবং সংশ্লিষ্ট কর অফিসে জমা দিয়ে তার প্রাপ্তি স্বীকারপত্রটি গ্রহণ করবেন। তবে রিটার্ন ফর্ম জমা দেওয়ার আগে অবশ্যই খেয়াল করতে হবে যে করদাতা তার 2য় পৃষ্ঠা, 6ষ্ঠ পৃষ্ঠা এবং 7ম পৃষ্ঠায় তার নির্ধারিত স্বাক্ষর করেছেন কিনা। এখন আসি আইটি ঘ 2020 রিটার্নটিতে। আপনারা যদি আমাদের এতক্ষণের আলোচনা বুঝে থাকেন, আশা করি খুব সহজেই এই রিটার্নটি পূরণ করতে পারবেন। চালান, পে অর্ডার এবং ই পেমেন্টের মাধ্যমে আয়কর পরিশোধ করা যাবে। আজকের এই আলোচনার পরেও আপনাদের যদি কিছু জানার থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ঠিকানায় যোগাযোগ করতে পারেন। কর অঞ্চল 3-এর পক্ষ থেকে আমি শারমিন ফারজানা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।